প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি, যেখানে বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা নিয়ে কথা বলি। দর্শক, আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। 24শে এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব হরমোন দিবস। এই উপলক্ষে বিশেষ আয়োজন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব হরমোন দিবস 2026। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের 3 জন প্রখ্যাত হরমোন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান, একাডেমিক পরিচালক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার আহমেদ ইফরাত, সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে কথা বলতে এসেছি বিশ্ব হরমোন দিবস নিয়ে। আমরা জানি যে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, ঘুম, আমাদের ক্ষুধা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোর নিয়ামক হচ্ছে এই হরমোন। অথচ এ নিয়ে সচেতনতার অভাব খুব বেশি, এবং এই সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের আজকে এই অনুষ্ঠান, যেখানে আমরা আলোচনা করব এই হরমোন কি এবং হরমোনগুলো কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় আমাদের গুরুত্ব দিতে হবে। প্রথমে অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, হরমোন যে আমরা কথাগুলো বলি, আমরা জানি এটা আমাদের শরীরে আছে এবং বিভিন্ন ধরনের কাজগুলো যেমন করছে, সেই কাজগুলোর ব্যাপারে একটু জানতে চাই, কি কি হরমোন আছে এবং কোথায় কোথায় এগুলো কাজ করছে। ধন্যবাদ আপনাকে। একটা হরমোন সম্বন্ধে সবার একটা ভ্রান্ত ধারণা থাকে। হরমোন আপনার একটা কেমিক্যাল সাবস্টেন্স, যেটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সিস্টেমের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করে এবং তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বডির এবং বিভিন্ন ফাংশনকে সাহায্য করে। যেমন ধরেন, আপনি কমিউনিকেশন বলতে আমরা বুঝাই, যে দেশের কথা চিন্তা করি, আমরা সারফেস কমিউনিকেশন করি, গাড়ি ঘোড়া দিয়ে, আমরা জলপথে কমিউনিকেশন করি, তারপরে এয়ারের মাধ্যমে কমিউনিকেশন করছি, তারের মাধ্যমে কমিউনিকেশন করছি। তেমন বডির কিন্তু আমার কমিউনিকেশন সিস্টেম আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার সিস্টেমকে পরিচালনা করার জন্য। যেমন আমার আছে নার্ভ সিস্টেম আছে, ব্রেন থেকে শুরু করে নার্ভ বিভিন্ন জায়গা মধ্যে প্রচুর আসছে, সেই নার্ভের মাধ্যমে আমরা আদান প্রদান করি আমাদের কমিউনিকেশনটাকে। ঠিক তেমনি কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমেও আমাদের বডি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার সিস্টেমের সাথে কমিউনিকেশন করে তার ফাংশন করার জন্য, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এই নাম হলো আমরা হরমোন। এটা অনেকগুলি গ্ল্যান্ড আছে যেটা বডিতে আমাদের এই হরমোনের মাধ্যমে, এই গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হয় এবং এই হরমোনগুলো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গাতে তার কাজ চালিয়ে থাকে। যেমন এই হরমোনের কাজটা শুরু হয়, গ্ল্যান্ড তৈরি হওয়া শুরু করে আমাদের মাতৃগর্ভের থেকে, ফিটাল লাইফ থেকে শুরু হয়। ব্রেনের ভিতরে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে, হাইপোথ্যালামাস আছে, তারপরে গলার সামনে একটা গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড আছে, কিডনির উপরে গ্ল্যান্ড আছে, আমাদের অন্ডকোষ আছে, ছেলেদের বেলা মেয়েদের বেলা ওভারি আছে, এরকম আরও অনেক গ্ল্যান্ড আছে। এক একটা গ্ল্যান্ড থেকে এক একটা হরমোন তৈরি করে, তার এক একটা কাজ তারা করে। কেউ ডাইরেক্টলি কাজ করছে, কেউ ইনডাইরেক্টলি অন্য অন্য গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে আর কিছু হরমোন তৈরি করে বডির বিভিন্ন মেটাবলিক ফাংশন বলে, এনার্জি তৈরি করার কথা বলেন, তারপর আমাদের ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কথা বলেন, ব্রেনের ডেভেলপমেন্ট কথা বলেন, আমাদের রিপ্রোডাক্টিভ লাইফের কথা বললি আমরা, আমাদের পিউবার্টি হচ্ছে বা রিপ্রোডাক্টিভ লাইফ চলছে, আমাদের সন্তানাদি হচ্ছে, তারপরে আমার এনার্জি তৈরি করার কথা বলেন, মেমোরি কথা বলেন। এই যে কাজগুলি আছে, মেনোপজে হয়ে গেল, মেনোপজের কারণে যে শরীরে যে প্রবলেমগুলি হয় সেটাকে রেকটিফাই করার জন্য কিছু হরমোন থেরাপি আছে। এই যে প্রত্যেকটা কাজ বডি কোয়ালিটি মেনটেন করার জন্য, বডির ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ, ওয়েল বিইং কথা চিন্তা করি, তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড তার সিস্টেমের মাধ্যমে করে যাচ্ছে। এটা না থাকে তাহলে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হতো না, এনার্জি তৈরি করতে পারতাম না, মেন্টাল ডেভেলপমেন্ট আমাদের হতো না, তারপরে আমার রিপোর্টের লাইফেও আসতো না। তাহলে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু একটা বিরাট ভূমিকা রাখছে আমাদের বডিতে। এবং যদি এই গ্ল্যান্ডগুলি তৈরি না হয়তো, তাহলে আমরা যদি মনে করি গ্রোথ হরমোনের কথা বলছি, এটা আমার তৈরি হয়, ব্রেন থেকে তৈরি হচ্ছে, গ্রোথ হরমোন না থাকলে আমরা লম্বা হতে পারতাম না, বডি ডেভেলপমেন্ট হতো না। তখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তৈরি না হলে আমার থাইরয়েড হরমোন তৈরি হতো না, গ্রোথকে আমাকে সাহায্য করে থাইরয়েড গ্ল্যান্ড লম্বা হওয়ার কথা ব্যাপারে, ব্রেন ডেভেলপমেন্টের ব্যাপারে, মেমোরির ব্যাপারে, কাজের স্প্রিয়া, কাজের উদ্যোগ, আমার থাইরয়েড গ্ল্যান্ড একটা ভূমিকা রয়ে গেছে আমাদের এখানে। তারপর আমরা পিউবার্টি আসছে, আমাদের যৌনপ্রাপ্ত হচ্ছে, ছেলেরা মেয়েরা যৌনপ্রাপ্ত হচ্ছে, সেখানে বিরাট ভূমিকা আছে আমার হরমোনের। এই হরমোন ছাড়া কিন্তু আমাদের যৌনপ্রাপ্ত হইতে পারতাম না, আমাদের রিপ্রোডাক্টিভ লাইফ আসতো না, ছেলেদের মতো যে রিপ্রোডাক্টিভ লাইফ, মেয়েদের মতো রিপ্রোডাক্টিভ লাইফ, প্রেগনেন্সি আসা, সন্তানাদি হওয়া, এই যে কথাগুলি আছে, এনার্জি তৈরি করা, এটা বিরাট ফ্যাক্টর। তো এই প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের
হরমোনের প্রয়োজন আছে এবং না থাকলে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়। টাইম মতো দিয়ে আমরা এই হরমোনকে আইডেন্টিফাই করতে না পারি, তার ডেফিসিয়েন্সি বলেন বা ওভার অ্যাক্টিভ বলে কথা বলেন না কেন, অথবা কোনো টিউমার হয়েছে কিনা সব গ্ল্যান্ডগুলিতে, এই কথা তিনটে মেনলি। অর্থাৎ হরমোন অতিরিক্ত তৈরি হতে পারে, হরমোন কম তৈরি হতে পারে, অথবা এখানে কোনো গ্ল্যান্ড থেকে কোনো টিউমার হতে পারে। সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। তো টাইম মতো আমরা করতে না পারি, আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমাদের ওয়েলবিং যেটা আছে, ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং এবং জীবনের ধারাবাহিকতা যেটা আছে ফ্রম চাইল্ডহুড থেকে শুরু করে মৃত্যু আগ পর্যন্ত যে ধারাবাহিকতা আমাদের চলছে জীবনের, এটা কিন্তু রাগ করতে পারবো না। অবশ্যই আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এবং যে কাজের কথা বলেছেন, বলা যায় যে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কাজগুলোর মাধ্যমে একজন মানুষ বেঁচে থাকে, কিন্তু তারপরেও সমস্যা যখন হয় তখনই চিকিৎসকের কাছে যায়। সে ব্যাপারে একটু জানতে চাই ডক্টর শাহজাদা সেলিম স্যার আপনার কাছে। আমরা শুনি যে এই হরমোনটি গুরুত্বপূর্ণ, এটি কম গুরুত্বপূর্ণ, কিন্তু কাজের কথা যখন ভাবছি এবং অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার যেভাবে বলছেন কোনো কাজই তো আসলে কম উপেক্ষিত নয়, তারপরও কিছু তো গুরুত্বপূর্ণ আছে, কিছু কম গুরুত্বপূর্ণ আছে। কোনগুলোকে আমরা গুরুত্ব বেশি দিব, কোনগুলোকে কম দিব? জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে একটু দিবস নিয়ে আলোচনাটা বলি। আজকে যেহেতু 24শে এপ্রিল বিশ্ব হরমোন দিবস, তো এটি কি খুব জরুরি ছিল পালন করা, অথবা আমাদের অবস্থানটা কি? স্যার যেরকম বলেছেন যে হরমোন নিয়ে মানুষের কিছু কিছু জানা আছে, কিন্তু ব্যাপক অজানা রয়ে গেছে। এবং শুধু সাধারণ মানুষদের কথা যদি বলি তাই নয়, কিন্তু আমাদের অনেক ডাক্তার, যারা আমরা তো হরমোন নিয়ে কাজ করছি, হরমোন বিশেষজ্ঞ, কিন্তু যারা অন্য ডিসিপ্লিন, তাদের অনেকের মধ্যেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ একটু কম জানা বা একটু বিভ্রান্তি রয়ে গেছে। তো এই দিবসকে উপলক্ষ করে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এটি আয়োজন করছেন। যারা শুনছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে ব্যাপারটা বোঝার জন্য কিছুটা সময় যাতে আমরা এখানে দিতে পারি। এখন হরমোন নিয়ে যদি আপনি কিন্তু শুরুতে একটি খুব ভালো বলেছেন, স্যারও বলেছেন, আমি এটাকে আর একটু সিম্পলিফাইড মানে সরলীকৃত করে বলি। মানুষের দৈহিক কর্মকাণ্ড পরিচালিত হয় দুভাবে। একটি হলো বৈদ্যুতিক তারের মতো একটা সিস্টেম, সেটি হলো স্নায়বিক সিস্টেম, আর আরেকটি হলো স্যার যেটা কেমিক্যাল সাবস্টেন্স বললেন যে তারবিহীন সিস্টেম। এই দুটাই কিন্তু টোটাল কর্মকাণ্ড, সেটা বেঁচে থাকা, বেঁচে না থাকা, বড় হওয়া, বৃদ্ধি হওয়া, না হওয়া, রোগাক্রান্ত হওয়া, সব কিছু কিন্তু এই দুটি পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু আমরা কিন্তু ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার বাস্তব কারণ আছে, কিন্তু বাস্তব কারণ হলো যে হরমোন বিশেষজ্ঞ সংখ্যা বাংলাদেশে এখন 384। মানুষ কিন্তু 18 কোটি, 18.5 কোটি, 19 কোটি এরকম হবে। ডাক্তারদের মধ্যে আমরা সবচেয়ে কম। এই জন্যই কিন্তু সারা পৃথিবীতে এই দিবসটি পালন করার জন্য বেশ তোড়জোড় শুরু হয়েছে। যে যদি আমরা আমাদের কর্মকাণ্ড ধরি, প্রতিদিনের কর্মকাণ্ড, প্রতিক্ষণের কর্মকাণ্ড এবং খুব প্রভাবশালী কর্মকাণ্ড, আপনি যে প্রশ্নটা করছেন সেটাকে আসতেছি, সেখানে কিন্তু হরমোনের ব্যাপক ভূমিকা রয়ে গেছে। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনা এখানে উদাসীন, নীতি নির্ধারকরা এখানে উদাসীন, রোগীরা তো আরও উদাসীন। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে আসলে এটি আমাদের জানা জরুরি, আমাদের কিছু ভূমিকা রাখাটা জরুরি। কারণ শুধু আমার জন্য নয়, আমার পরিবারের, আমার সমাজের, আমার দেশের, এই পৃথিবীর সকল মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে হরমোনজনিত সুস্বাস্থ্যতা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। যেমন একটি কথা বলি, যে গুরুত্বের কথা যদি বলতে হয়, একজন মানুষ জন্মের আগে থেকে হরমোনের প্রভাবের মধ্যে রয়ে গেছে। যেমন ধরুন, যতজন পুরুষ বা মহিলা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন, এদের প্রধান কারণে কিন্তু হরমোনজনিত। তাহলে যে জন্মগ্রহণ করলই না, সেও কিন্তু হরমোনের কারণেই একটা জন্মগ্রহণ করতে পারেনি। কিন্তু তারপরে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার সময় ওই মহিলা বা ওই পুরুষ কতগুলো বাচ্চা নিতে পারছেন, কতজন নিতে পারছেন না, তাদের বিকলাঙ্গ হচ্ছে কিনা, সঠিকভাবে দৈহিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি হচ্ছে কিনা, তাদের মেধা বিকাশ হচ্ছে কিনা, টোটালটাই কিন্তু হরমোন নিয়ন্ত্রিত। প্রজনন ক্ষমতা, যৌন ক্রিয়া পুরোটাই হরমোন নিয়ন্ত্রিত। তাহলে দেখেন কোনটাকে গুরুত্বহীন বলবেন আপনি? এখন যদি মোটা দাগে তবুও বলি, যেমন বাইরে থেকে যে কর্মকাণ্ড আমরা প্রদর্শন করি, সেই হিসাবে ডায়াবেটিস সবচেয়ে বড় আমাদের এই হরমোন রোগের মধ্যে। আবার অনেকেই কিন্তু রোগীরাও মনে করেন যে এখানে হরমোন নাই, কিন্তু উনি কিন্তু ইনসুলিন নিচ্ছেন। তাহলে ইনসুলিন পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে, সবচেয়ে বেশি টাকা ব্যয় করা হচ্ছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখানে আক্রান্ত। এটা একটি হরমোন রোগ। তাহলে প্রভাবের দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু সবচেয়ে প্রভাবশালী একটি হরমোন হবে। থাইরয়েডের হরমোনের অবস্থা দেখুন,
বাংলাদেশে কিন্তু প্রায় 4 কোটির মতো থাইরয়েড হরমোনের সমস্যায় আক্রান্ত মানুষ আছেন। পৃথিবীতে অন্য দেশে কিন্তু এত বেশি নয়। মোট প্রায় 85 কোটি থাইরয়েডের রোগী, তার মধ্যে প্রায় 4 কোটি বাংলাদেশে। দেখুন কত ব্যাপক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি, কিন্তু সচেতনতা মানে মানুষের মধ্যে তথ্যের ঘাটতি ব্যাপক। কিন্তু আবারও যে একটু আগে যেটি বললাম প্রজনন ক্ষমতা, তাহলে এটি কিন্তু মানুষকে খুব মারাত্মকভাবে আহত করছে। যারা সন্তান নিতে পারছে না, দেখুন আবার যদি টাকার অঙ্কে বলি, তাই গরিব দেশ তো টাকার অঙ্কে বললে বেশি ভালো বোঝে। যদি আমরা ধরি যে বিদেশে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন, ব্যাপক টাকা খরচ করছেন, এদের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ কিন্তু এই ফার্টিলিটি সেবার জন্য যাচ্ছেন। মানে সন্তান নিতে পারছেন না, সন্তানের জন্য ইন্ডিয়া যাচ্ছেন, কেউ থাইল্যান্ডে যাচ্ছেন, সিঙ্গাপুরে যাচ্ছেন, যারা দেখুন আর্থিক সঙ্গতি সেভাবে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু ওর মানসিক অবস্থা কি হচ্ছে, ব্যাপকভাবে কিন্তু আক্রান্ত করছে। কিন্তু যদি একটি হরমোন খুব অল্প লাগে নাই, মানুষ মারা যাবে। প্যারাথাইরয়েড হরমোন এরকম একটি হরমোন, আচ্ছা, যেটির কথা একদম আলোচনাতেই নেই। আবার মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এগুলো ব্যাপক প্রভাবশালী হরমোন। আবার দেখুন মহিলাদের জীবন কিন্তু দুভাবে আবৃত হচ্ছে। একটা হলো যে প্রজনন ক্ষমতা প্রাপ্ত হওয়া এবং সন্তান প্রসব করার সময়টা, এর পরবর্তী মাসিক বন্ধ হয়ে যাওয়া, মানে মেনোপজাল টাইম। এখন যেহেতু সারা পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থার কিছুটা উন্নতি হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে, গড় আয়ু বাড়তেছে, তাইলে এই মেনোপজাল ওমেনের মহিলাদের সংখ্যা কিন্তু বাড়ছে। তাহলে এটি কিন্তু হরমোনজনিত একটি রোগ। কিন্তু এর পরবর্তী জীবন কিন্তু কারোর জন্য খুবই ভয়ানক হতে পারে, কারোর জন্য মোটামুটি ভালো সুস্বাস্থ্যকর হতে পারে। সেটি যদি আমরা হরমোনকে টার্গেট করে পর্যাপ্ত সেবা আগে থেকেই, মানে মাসিক বন্ধ হওয়ার আগে থেকেই শুরু করতে পারি, তাহলে আশা করতে পারি যে এই মহিলাটার জীবনটা আনন্দময় হবে। আর না করতে পারলে আপনি অসংখ্য মহিলা দেখবেন তাদের মাসিক পরবর্তী বন্ধ হওয়া পরবর্তী জীবনটা দুর্বিষহ জীবনযাপন। এটি শুধু তার নয়, কিন্তু পুরো পরিবারের জন্য দুর্বিষহ জীবনযাপন। তাহলে এটাকে এই সামগ্রিক অর্থে হরমোন নিয়ে আমাদের জানতেই হবে। এজন্য এবারে হরমোন দিবসের থিম কিন্তু এরকম, বিকজ হরমোন ম্যাটার্স। মানে আমার বেঁচে থাকা, মরে থাকা, জন্ম নেওয়া, সন্তান উৎপাদন করতে পারা, ভালো থাকা, খারাপ থাকা, টোটালটাই কিন্তু আস্তে পৃষ্ঠে জড়িত হয়ে আছে হরমোনের সাথে। আমাকে জানতেই হবে, কিন্তু এটা নিয়ে জানার কোনো সুযোগ নেই। জি অবশ্যই, খুবই ধন্যবাদ যে এত সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন যে কেন হরমোন বিষয়টি এত গুরুত্বপূর্ণ। আমাদের আরেকজন অতিথি ডক্টর আহমেদ ইফরাদ, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আজকে বা 24শে এপ্রিল বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হরমোন দিবস, এবং অবশ্যই এর পিছনে প্রধান কারণ হচ্ছে সচেতনতা বৃদ্ধি, তো এই বছর নিশ্চয়ই কোনো একটা প্রতিপাদ্য নিয়ে কাজ করা হচ্ছে, সেই প্রতিপাদ্যের বিষয়টি একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ এই সুন্দর প্রশ্নটা করার জন্য। যেরকম ডক্টর শাহজাদা সেলিম স্যার উনি অলরেডি বললেন যে এইবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিকজ হরমোন ম্যাটার্স, যে তাহলে হরমোনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার ব্যাপারে কিন্তু সচেতনতার অভাব আছে। এটা রোগীদের ভিতরে তো যেরকম আছে, ওভারঅল চিকিৎসকদের ভিতরেও এই জিনিসটাকে যতটা গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করা উচিত ততটা হচ্ছে না। তাহলে এই সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু এই দিবসগুলো পালিত হয়। এবং এবারের প্রতিপাদ্য বিষয় যেটা বললাম যে বিকজ হরমোন ম্যাটার্স, যে আমাদের সার্বিক সুস্থতার জন্য, একটা মানুষের স্থিতিশীলতার জন্য তাহলে হরমোনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। যে একটা মানুষ সুস্থ সবল থাকার জন্য যে হরমোন যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতেছে, যে এটা হতে পারে বাচ্চা জন্মদানের ক্ষেত্রে থেকে, বাচ্চা মানে গর্ভের ভিতরে যেরকম ভালো মতো বড় হচ্ছে কিনা সেটার ব্যাপারে যেরকম হরমোনের প্রভাব, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সে ঠিকমতো বড় হচ্ছে কিনা, বুদ্ধিবৃত্তি হচ্ছে কিনা, তারপরে বয়সন্ধিকাল ঠিকমতো পাচ্ছে কিনা, তারপরে একটা হোল জেনারেশন, সে একটা সুস্থ সবল ওয়ার্কিং জেনারেশন আমরা পাবো কিনা, আমাদের দেশের জনশক্তি, আমরা এরকম একটা ভালো জনশক্তি পাবো কিনা, দেশের মানুষের ওভারঅল স্বাস্থ্য কিন্তু আসলে হরমোনের উপরে নির্ভরশীল। তাহলে এই গুরুত্বটাকে মানে এই সচেতনতাটাকে সবার মাঝখানে আনার জন্য কিন্তু এইবারের এই হরমোনের প্রতিপাদ্য বিষয়টা রয়েছে, বিকজ হরমোন ম্যাটার্স। অবশ্যই আমরা এই নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি বিশ্ব হরমোন দিবস 2026 উপলক্ষে বিশেষ আয়োজন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার। স্যার, আমরা হরমোনের কথা যখনই শুনি তখনই শুনি যে এটি হচ্ছে থাইরয়েড হরমোন, অথচ এর আগে আলোচনার প্রেক্ষিতে শোনা গেল যে আমরা যে রোগটি নিয়ে সবচেয়ে বেশি কাজ করি বা সবচেয়ে বেশি শুনি
সেই ডায়াবেটিস রোগের পিছনে প্রধান কারণ হচ্ছে এই হরমোনের ঘাটতি বা হরমোনের সমস্যা। তাহলে এই যে এই দুটি রোগ নিয়ে একটু জানতে চাই, এই রোগের বর্তমানে বাংলাদেশের অবস্থা কীরকম? ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর সেলিমের কথাটা সত্য বলছি। এখানে জন্মের শুরুতে কিন্তু আমার হরমোনের কাজটা আছে। এখানে যেটা বললে ফার্টিলিটি নিয়ে কথাবার্তা বলছে, তো যেমন ফার্টিলিটির কথা চিন্তা করি, মেল আর ফিমেল দুটো পার্টে 85% কারণ কিন্তু ফার্টিলিটির ব্যাপারে দায়ী হলো কোনো হরমোন, অনলি 15% দায়ী হলো কিন্তু গাইনোকোলজিক্যাল প্রবলেম ইন দ্য ফিমেল ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে দুঃখ হলো যেটা ফিমেল যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে ইনফার্টিলিটি প্রবলেম যখন আছে, বন্ধ্যতার কথা চিন্তা করে, বাচ্চা হচ্ছে চিন্তা করে আগে গাইনির কাছে যাচ্ছে। কিন্তু তারা কখনোই 85% কারণ যে হরমোন পিছন দায়ী সেটাকে মাথায় রাখছেন না। যার পর দেখা গেছে আমাদের কাছে যখন আসে 10 বছর 15 বছর, অনেকে 20 বছর পার হয়ে যাচ্ছে, আমার ট্রিটমেন্টের আওতায় আছে বিভিন্ন জায়গাতে, কিন্তু হরমোনকে এখন গুরুত্ব দেয় না। যখন আসে আমাদের কাছে কিন্তু সময় কিন্তু অনেক দূর চলে গেছে। তাই জন্য বলছি, যারা দেখছেন আজকে টিভি প্রোগ্রাম দেখছেন, যারা মহিলা আছেন, যারা রিপ্রোডাক্টিভ লাইফে আছেন, বাচ্চা চাচ্ছেন নিতে, আগে চিন্তা করুন আপনার হরমোনজনিত কোনো কারণ আছে কি না, আপনার বন্ধ্যত্ব বিপরীত পরে সেটা খেয়াল করে। শুধু পুরুষের বেলাও তাই, মেয়েদের বেলাও তাই। এখন আপনার প্রশ্ন উত্তর দিচ্ছে যেটা, যদি আমরা হরমোনজনিত প্রবলেম চিন্তা করি পৃথিবীতে সংখ্যা হিসাবে যদি চিন্তা করি, তাহলে প্রথম হলো ডায়াবেটিস, সংখ্যা হিসাবে অনেক বেশি পৃথিবীতে, তারপর থাইরয়েড। এই দুটো হলো সংখ্যা দিক হিসাবে চিন্তা করলে, প্রিভ্যালেন্সি চিন্তা করলে এই দুটো হরমোনজনিত রোগটা কিন্তু সবচেয়ে বেশি হয়। যেহেতু ডায়াবেটিস আমরা সবসময় চিন্তা করি, ইনসুলিন নামক হরমোন যেটা আমাদের প্যানক্রিয়াসে তৈরি হচ্ছে, যদি তৈরি না হয় তাহলে আমাদের ইনসুলিন যে কাজটা করে, মেটাবলিজম ফাংশন যেটা করে, গ্লুকোজ মেটাবলিজম যেটা করে, আমরা যা খাবার খাই, নিউট্রিশন যা খাচ্ছে, তাকে এনার্জি তৈরি করতে হবে, স্টোর করতে হবে, বৃদ্ধি করতে হবে। এখানে ইনসুলিন একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। যদি ইনসুলিন তৈরি না হয় তাহলে গ্লুকোজটা ঠিক মতো কাজ করবে না, বিন্যাস হবে না, সুযোগ সুবিধা হাই হবে, এটাকে ডায়াবেটিস বলা হয়। আরেকটা হতে পারে ইনসুলিন তৈরি হচ্ছে কম কিন্তু কাজ ঠিকমতো করছে না, তাহলে কিন্তু ডায়াবেটিস হবে। তাহলে ইউজুয়ালি সাধারণত ডায়াবেটিস দুই রকমের সাধারণত চিন্তা করি, টাইপ 1 ডায়াবেটিস যাতে আসলে ইনসুলিন তৈরি হয় না, আর টাইপ 2 সংখ্যা বেশি পৃথিবীতে, প্রায় নিয়ারলি 85% 90% পিপল কিন্তু টাইপ 2 ডায়াবেটিস বলতে হলে টাইপ 2 বোঝায়, অর্থাৎ তাদের শরীরে ইনসুলিন কম তৈরি হয় এবং তার যা তৈরি হয় কাজ করছে না। তাহলে এটা একটা বিরাট প্রবলেম সারা পৃথিবীতে। যদি নিয়ন্ত্রণ না রাখতে পারি, সরকার নিয়ন্ত্রণ রাখতে না পারে, তাহলে আমার লাইফ এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে, কার্য ক্ষমতা কমে যাচ্ছে এবং বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে এবং মর্টালিটি রেটও বাড়ছে। এবং সেটা আলটিমেটলি আমার ফ্যামিলিগতভাবে বলি, পার্সোনাল লাইফের কথা বলি, আর তার দেশের কথা বলি, সব দিকে কিন্তু আমরা এটা এফেক্টেড হব। সো এটা আমার গুরুত্ব দিতে হচ্ছে ডায়াবেটিসকে নিয়ে। তারপর আছেন সংখ্যা দিকে চিন্তা করলে, ডায়াবেটিস মতো কিন্তু একই রকমের সংখ্যা হিসাবে চিন্তা করলে কিন্তু থাইরয়েড ডিজঅর্ডার, এবং কোনটা থাইরয়েড ডিজঅর্ডার? হাইপোথাইরয়েড, অর্থাৎ হরমোন তৈরি হচ্ছে না, থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, এই রোগটা কিন্তু সবচেয়ে বেশি পৃথিবীতে, এবং বেশিরভাগ মহিলারা কিন্তু অ্যাফেক্টেড বেশি হচ্ছে ছেলেদের তুলনায়। তাহলে কী হবে? যদি থাইরয়েড হরমোন তৈরি না হয়, আমি লম্বা হতে পারছি না, ফিজিক্যাল গ্রোথ হচ্ছে না, মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে না। যদি বাচ্চা বয়সে যদি জন্মের সময় আমার থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো না তৈরি হয়, থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, আমার ব্রেন ডেভেলপমেন্ট হবে না, সারা জীবনে বোকাস করে থেকে গেলাম। অর্থাৎ পরবর্তীতে আমি তো থাইরয়েড হরমোন কম তৈরি হয়, যেটুকু ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে বাকিটা কাজ করছে না, আইকিউ কমে যাচ্ছে, মেমোরি কমে যাচ্ছে, আমার মানসিক বৃদ্ধিটাও হচ্ছে না ঠিকমতো। অর্থাৎ থাইরয়েড হরমোন ঘাটতি আমার যে কোনো বয়সে হইতে পারে, আমার চাইল্ড থেকে করতে শুরু করে আমার ওল্ড এজে যে কোনো হতে পারে। আমার থাইরয়েড হরমোনের ঘাটতি হলে আমার ওজন বাড়বে, কাজের স্পৃহা কমে যাবে, কাজে গতি কমে যাবে, তাহলে আমার মেন্টাল পারফরমেন্সের জন্য কিন্তু থাইরয়েড হরমোন ইম্পর্টেন্ট, এবং এনার্জির জন্য কিন্তু একমাত্র হরমোন হলো থাইরয়েড হরমোন। তাহলে এই দুটো হরমোন কিন্তু আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, তাহলে আমরা অন্যকে গুরুত্ব দিব না, অবশ্যই গুরুত্ব দিব আমরা, গ্রোথ হরমোনকে গুরুত্ব দিব। একটা বাচ্চা ছেলে আসছে, লম্বা হতে চাচ্ছে, লম্বা হচ্ছে না, মা বলছে আমার বাচ্চা তো লম্বা হচ্ছে না, কেন লম্বা হচ্ছে না? কিন্তু সে তলায় দেখছে না, ডাক্তারকে যাচ্ছে, ডাক্তার বলছে হ্যাঁ লম্বা হবে, সময় তো আছে, বয়স তো পার হয়ে যায় না, কিন্তু সময় মতো যদি না আসে, গ্রোথ হরমোন যদি ট্রিটমেন্ট ডেফিসিয়েন্সি হয়, ট্রিটমেন্ট করতে পারলে সে বাচ্চাটা লম্বা হতে ঠিক মতো পাবে। কিন্তু যখন আমাদের কাছে আসে 15 বছর 16 বছর বয়সে, অলরেডি কিন্তু লম্বা হওয়ার যে জায়গাগুলি আছে বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের হাতে কিছু করার থাকে না। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। একটা বাচ্চা যখন লম্বা হচ্ছে না, তার ভিতর যে মানসিক কষ্টটা, এটা কিন্তু আমরা বুঝি, অন্য কেউ বুঝবে না সেটা, কিন্তু সেটা সুযোগ মতো না আসতে পারলে লম্বাটা সে ঠিক পাচ্ছে না। আমাদের দেশে সাধারণ রোগীদের একটা প্রবণতা আছে যে তারা নিজেরাই কিছু কিছু পরীক্ষা করে এবং নিজেরাই ঔষধ গ্রহণ করে বা জেনারেল প্র্যাকটিশনারদের কাছে যাচ্ছে, এবং সেখানেও কিছু পরীক্ষার মাধ্যমে তাদের ওষুধ শুরু করা হয়। যেমন যদি আমরা ধরি থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে, ডক্টর শাহজাদা সেলিম স্যার আপনার কাছে একটু জানতে চাই,
শুধুমাত্র একটি পরীক্ষা TSH, এই পরীক্ষাটি করে ওষুধ শুরু করা হয় অনেক ক্ষেত্রেই, এই ব্যাপারটি আসলে কতটুকু যুক্তিসম্মত? স্যার অনেকদিন থেকে বলছে, আমরাও বলছি, আমাদের এন্ডোক্রাইন সোসাইটি কিন্তু আমরা দ্বিতীয় সংস্করণ পাবলিশ করছি যে থাইরয়েড ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। ক্রমশ আমরা পুরা থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে গাইডলাইন পাবলিশ করব। তো সেখানে আমরা খুব জোরে সোরে সবাইকে তথ্য দিতে যাচ্ছি যে একটি TSH টেস্ট করে যদি কেউ রোগটি শনাক্ত করেন, সাধারণত ভুল করবেন। ওষুধ শুরু করলে এটা মারাত্মক ভুল করেছেন। কারণ কিছু কিছু রোগী এমন আসবে থাইরয়েডের TSH কম বললে আপনি ভাববেন যে হাইপারথাইরয়েডিজম, কিন্তু বেশিরভাগ রোগী তো হাইপোথাইরয়েডিজম। স্যারও একটু আগে বলেছেন যে প্রধান রোগ থাইরয়েডের সেটা কিন্তু হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড হরমোনের ঘাটতি, যেটি হলো TSH বেড়ে যাবে। TSH একটা ল্যাবে একটা টেস্ট করে একটু বেশি আমি ওষুধ শুরু করলাম, পরবর্তী ওষুধ শুরু না করে যদি আরেকদিন ওই দিনই অন্য জায়গায় টেস্ট করি, দেখা যাবে লেভেলের মধ্যে আছে, তাহলে আমি কি করব? এই জন্য দুটি টেস্ট একসাথে অবশ্যই করতে হবে। আরও কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে, সেটা পরে বলছি। দুটি টেস্ট করতে হবে এই কারণে, থাইরয়েডের হরমোনের যে বৃদ্ধি বা ঘাটতি, এটি কিন্তু প্রধানত থাইরয়েডের নিজের হরমোন যেটা থাইরক্সিন, সেটা দিয়ে বোঝা যাবে। তো সেটি আমরা FT4 করছি, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে হাইপার থাইরয়েড সন্দেহ থাকলে আমরা FT3ও করি। তো যদি আমি FT4ই করি, তার সাথে যদি TSH মিলাই যে FT4 বেশি TSH কম, এটা কিন্তু একটা অবস্থা বোঝাবে, মানে হরমোনের উৎপাদন বেশি হচ্ছে। আবার TSH বেশি FT4 কম, তাহলে সেটি কিন্তু বোঝাচ্ছে যে থাইরয়েড হরমোনের ঘাটতি আছে। কিন্তু একটা করলাম মানে আমি একটা বিপদ ডেকে আনলাম। এটা কিন্তু আপনি যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। হাজার হাজার ডাক্তার, হাজার হাজার রুগী এই কাজটি করছেন এবং সাধারণত ভুল করছেন। এরপরে যখন আমাদের কাছে আসে, ওষুধ শুরু হয়ে গেছে, ওষুধের একটা মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা রুগীও পরে বুঝতে পারে যে আমার মনে হয় কিছু একটা ঝামেলা হচ্ছে। তো আমি সকলকে অনুরোধ করব যে প্রধানত ডাক্তারদেরকে, রুগীদেরকেও, যে যদি সমস্যা মনে হয় যে থাইরয়েডের কোনো সমস্যা হয়েছে, একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাবেন, উনি টেস্ট করে নেবেন। আর পৃথিবীর কোনো দেশে কিন্তু কোনো রোগী নিজে থেকে গিয়ে ল্যাবে গিয়ে টেস্ট করতে পারে না, একজন ডাক্তার লিখতেই হবে। বাংলাদেশে তো যেহেতু আমাদের কাঠামোর দুর্বলতা আছে, আইনগত দুর্বলতা আছে, যে কেউ যে কোনো জায়গায় গিয়ে যে কোনো টেস্ট করতে পারে। যদি করেও ফেলেন, রিপোর্টটা নিয়ে একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাতেই হবে, ওষুধ শুরু করবেন না। আর এখানে আরেকটু আমি গভীরে যাই, বাংলাদেশের জন্য যেমন আমরা কিন্তু মেধাবী জাতি হিসেবে প্রমাণ করতে পারিনি। তার অনেকগুলো কারণ আছে নিশ্চয়ই, কিন্তু সবচেয়ে প্রধান কারণ হলো থাইরয়েড হরমোনের ঘাটতি। আচ্ছা, তো এটি সারা পৃথিবীর সকল দেশের স্বপ্ন যে তাদের নাগরিকরা সুস্বাস্থ্যের অধিকারী হবে, তাদের নাগরিকরা মেধাবী হবে। তো মেধাবী হতে গিয়ে বাধা পড়ছে থাইরয়েড হরমোনের ঘাটতি, এবং এটি কিন্তু চট করে ধরাও পড়ছে না। বছরের পর বছর সমস্যাটা থেকে যাচ্ছে এবং তার মধ্যে ক্ষতি দেহবার হয়ে গেল। দৈহিক বৃদ্ধি পরে কিছুটা উন্নতি করা যায়, কিন্তু এই মেধার বিকাশ যে হলো না, সেটি কিন্তু উন্নতি করা যায় না। সেজন্য আমরা যে থাইরয়েড গাইডলাইন করেছি প্রেগনেন্সি এবং পোস্টপার্টাম পিরিয়ডের জন্য, আমরা কিন্তু সরকারকে তথ্যটি দিয়েছি। সকলকে খুব জোরে সোরে বলতে চাই, যারা সন্তান নিতে চান তারা অবশ্যই থাইরয়েড হরমোনের অবস্থা জেনে নেবেন, পরীক্ষা করে নেবেন। জেনে নিয়ে তারপর হরমোন বিশেষজ্ঞ আপনাকে বলবে যে আপনার চিকিৎসা লাগবে অথবা চিকিৎসা লাগবে না, লাগলে কিভাবে চিকিৎসা নেবেন, প্রেগনেন্সির প্রস্তুতি কিভাবে হবে। তাহলে প্রথম ধাপ সূচিত হলো যে আমরা সন্তান নেবার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করেছি। সন্তান জন্মগ্রহণ করলে মেধা বিকাশে বাধা তৈরি হবে না, তার জন্য একটি পদক্ষেপ নিয়েছি। ধন্যবাদ স্যার। ডাক্তার আহমেদ ইফরাদ, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে শুনতে পেলাম, সেটি হচ্ছে গিয়ে গ্রোথ হরমোনের একটা ভূমিকা আছে, এবং সেটি একজন মানুষের স্বাভাবিক যে বৃদ্ধি তার পিছনে একটা বড় ভূমিকা পালন করে। তো সাধারণত এই গ্রোথ হরমোনটি তো একদম ছোট বয়স থেকে শুরু করে সারা জীবনই কাজ করছে, এবং সাধারণত যেই সমস্যাটি তৈরি হয় যেই সময়ে, সেই সময় দেখা যায় অনেকেই বুঝতে পারে না যে তার আসলে ঘাটতিটি কোথায়, যেগুলি একটু আগে অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার বলেছিলেন। তো সেই ব্যাপারে একটু জানতে চাই, তাহলে কি কোনো স্ক্রিনিং পদ্ধতি চালু করা উচিত কিনা বলে আপনি মনে করেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, যে স্যার যেরকম বলেছেন ফারুক পাঠান স্যার, যে গ্রোথ হরমোনের চিকিৎসা, হরমোনের প্রত্যেকটা চিকিৎসাই কিন্তু টাইম সেন্সিটিভ, মানে যেই টাইমে চিকিৎসা করার প্রয়োজন সেই টাইমে না করলে পরবর্তীতে চিকিৎসা করলেও কিন্তু সেইটার যে এফেক্ট সেটা কিন্তু মানে ফলাফলটা ভালো হবে না। তাহলে গ্রোথ হরমোনের ঘাটতি থাকলে তাহলে ছোট থেকেই তাদের হচ্ছে গ্রোথের সমস্যা হবে।
তো স্যার যেটা বললেন যে বাচ্চাগুলো অনেক দেরিতে আসে, যে হয়তো বা যায় বলবে যে পরবর্তীতে ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে যখন আসে 11-র পরে বা 15-16 বছর বয়সে, তখন গ্রোথ হরমোন দিয়েও তাদের গ্রোথ খুব মানে আশানুরূপ ফল আমরা পাই না। তাহলে স্ক্রিনিং যেটা, তাহলে গ্রোথ হরমোনের প্রথম যেটা করতে হবে, আমাদের দেশে যেটা ঘাটতি সেটা হচ্ছে কিন্তু রেগুলার হেলথ চেক আপ হয় না। জি। হ্যাঁ, তাহলে এই সচেতনতাটা বৃদ্ধি করতে হবে। তাহলে একটা বাচ্চা যখন বড় হচ্ছে তখন কিন্তু রেগুলার তাকে স্ক্রিনিং করতে হবে, যে ধরেন 1 বছর বা 2 বছর বা 3 বছরে যে তার যতটুকু হাইট পাচ্ছে তাহলে সেটা কি ঠিকমতো আসতেছে কিনা, তার ওয়েট গেইন ঠিকমতো হচ্ছে কিনা। বাবা মারা যদি দেখে যে সে বাচ্চা স্কুলে গিয়ে অন্যদের তুলনায় গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, খাটো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তাকে একজন যে গ্রোথ ঠিকমতো হচ্ছে না, তাহলে একটা হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন করতে হবে। হরমোন বিশেষজ্ঞ তাহলে বাচ্চাটাকে দেখে তার মেজারমেন্ট নিয়ে, যে এই বয়সে যতটুকু উচ্চতা হওয়ার কথা বাবা মার উচ্চতার সাথে তুলনা করে, যে একটা বাচ্চার যতটুকু উচ্চতা হওয়ার কথা সেটা কি ঠিকমতো সে উচ্চতাটা গেইন করতেছে কিনা, গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা। তার কাছে যদি মনে হয় যে না, সে গ্রোথটা পিছিয়ে যাচ্ছে, যে বা যতটুকু স্বাভাবিক থাকার কথা তার থেকে কম আছে, তাহলে কিন্তু স্ক্রিনিংয়ের বিষয়টা আসে। তাহলে প্রথমেই টেস্ট না, প্রথমেই তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা, তার হাইটটা, সেটা একজন চিকিৎসকের যদি ফলো আপে থাকে তাহলে কিন্তু এটা সহজেই বের করা যাচ্ছে। পরবর্তীতে যদি দেখা যায় যে গ্রোথ ঠিকমতো হচ্ছে না, তখন তো অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞ গ্রোথ হরমোনের ব্যাপারে যেসব টেস্ট, এবং কেবলমাত্র গ্রোথ হরমোন না, গ্রোথ হরমোন ছাড়াও কিন্তু অন্যান্য অনেক হরমোনের কারণেই কিন্তু গ্রোথ ব্যাহত হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যেটা থাইরয়েড হরমোনের কথা আগেই বলা হয়েছে। তো অনেক এরকম যে যেটা উচ্চতা ঠিকমতো পাচ্ছে না, বাচ্চারা আসার পরে গ্রোথ হরমোন করার আগে কিন্তু আমরা থাইরয়েড হরমোনও করে নিই, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড হরমোনের ঘাটতি থেকেও কিন্তু গ্রোথ ঠিকমতো হচ্ছে না। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন হরমোন বার্তায়। আজকে আমরা বিশেষ আয়োজনে কথা বলছি, তা হচ্ছে বিশ্ব হরমোন দিবস 2026, যেখানে বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা নিয়ে যেমন কথা বলছি, সমাধান একটু একটু করে পাচ্ছি আমাদের প্রখ্যাত বিশেষজ্ঞ অতিথিদের মাধ্যমে। অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার, আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের হরমোনগুলো কাজ করছে এবং সেই হরমোনগুলোর কাজের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা বা কুসংস্কার। সেক্ষেত্রে এই যে যেমন গ্রোথ হরমোনের কথাই বলি বা অন্যান্য থাইরয়েড হরমোন, যখনই একজন কেউ বৃদ্ধি পাচ্ছে না, চলে যাচ্ছে বিভিন্ন ধরনের হার্বাল বা ভেষজ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে, এবং আমরা সেটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তায় বিভিন্ন লিফলেটের মধ্যেও পাচ্ছি। এই যে এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, এই ওষুধগুলো কি কোনোভাবে বিভিন্ন ধরনের রোগ তৈরির পিছনে কারিগর হিসেবে কাজ করে কিনা? ধন্যবাদ আপনাকে ডক্টর সাদিয়া। আমি পরবর্তী যে বক্তা যা বলছেন গ্রোথ কথাটা নিয়ে আমি একটু যোগ করতে চাই এখানে, যে গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা প্রথম দায়িত্ব কারা, মা বাবার। ওনারা দেখবেন তার বাচ্চাটা প্রতি বছর যেভাবে হওয়ার কথা হচ্ছে কিনা, অত স্কুলে যাচ্ছে অন্য বাচ্চার সাথে তুলনা করবে, অথবা তার খাওয়াতো বোন, মামাতো বোন, চাওয়াতো বোন, বাড়ির বোনের সাথে কথা বলে দিয়ে দেখবে, তার কম্পেয়ার করে দেখে তারা। তখন কম্পেয়ার করে দেখে যে আর বাচ্চা ঠিকমতো হচ্ছে না, তখন ডাক্তারকে সম্পন্ন হয়। কিন্তু ডাক্তার যেটা ভুল যেটা পার্ট হলো, একটা ডিফেক্টিভ পার্ট যেটা হলো, ডাক্তার কেউই বাচ্চাদেরকে গ্রোথ ঠিকমতো আছে কিনা চার্ট ফলো করে না। প্রত্যেক দেশে কিন্তু চার্ট আছে যে কোন বয়সে কতটুকু লম্বা হবে। তো এই চার্টটা ফলো করতে পারতেন সে ডাক্তাররা, তাহলে ইজিলি তারা গ্যারান্টি করতে পারতেন এই বাচ্চাটা কিন্তু গ্রোথ ঠিকমতো হচ্ছে না, তাহলে সেভাবে চিকিৎসক যেতে পারতেন। এই চার্টটা ফলো করার জন্য আমি, যারা চিকিৎসক আছেন, যারা বাচ্চাদের দেখাশোনা করেন, পেডিয়াট্রিক যারা আছেন, আমি মনে করি প্রত্যেক বাচ্চাকে প্রতিটি ভিজিটে গ্রোথ চার্ট মেনটেন করা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবো আমরা কোন বাচ্চাটা ঠিকমতো লম্বা হচ্ছে না, একটা পার্ট। সেকেন্ড যে প্রশ্নটা আপনি একটু করলেন, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অনেক মিথ আমাদের দেশে আছে যে হরমোনকে নিয়ে, এবং বিভিন্ন মিডিয়া তো আছেই, মিডিয়া প্রপাগান্ডাতে সবাই প্রভাবিত হচ্ছেন, হয়ে বিভিন্ন রকম ওষুধপত্র খাচ্ছেন, গাছ ওষুধপত্র খাচ্ছেন, কিন্তু গাছ ওষুধ কখনো হরমোন তৈরি হিসেবে আসবে না, কারণ এটা তো পরীক্ষিত না যে এই গাছের যে রস যেটা আসছে এর মধ্যে কোনো হরমোন আছে কি না, এটা পরীক্ষিত নয়। এটা হলো একটা এক্সামশনের মাধ্যমে, একটা অবজারভেশনের মাধ্যমে একটা চিন্তা করে তারা যে এই গাছ ওষুধ খেলে আমরা হরমোন পার্টটাকে ইম্প্রুভ করতে পারবো। কিন্তু এটা কেমিক্যাল সাবস্টেন্সটাকে আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা বৈজ্ঞানিক ভিত্তি লাগবে, এটা বৈজ্ঞানিক ভিত্তিও নাই,
এবং এই আমি গাছের ওষুধ খাচ্ছি যেটা সাইড ইফেক্ট আছে কিনা, আমার কিডনি কোনো প্রবলেম হবে কিনা, আমার লিভার কোনো প্রবলেম হবে কিনা, আমার স্নায়ুতে কোনো প্রবলেম হবে কিনা, আমার হার্টে কোনো প্রবলেম হবে কিনা, ব্রেনে কোনো প্রবলেম হবে কিনা, চোখে কোনো প্রবলেম হবে কিনা, আমার নট নো ইট। তারা কোনো বৈজ্ঞানিক তথ্য নাই। যখন একটা অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করা হয়, একটা হরমোন তৈরি করা হয়, এটা অনেক কিছু পথ পাড়িয়ে আসতে হয়, অনেক কিছু স্টেপ পাড়িয়ে আসতে হয় একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস তৈরি করার জন্য একটা তারপরে এটাকে হিউম্যান বিইংয়ের উপর আবার এটাকে প্রয়োগ করা হয়, দেখা হয়, গিনিপিকও দেখা হয়, তার সাইড ইফেক্টও অনেক দিন যাবৎ দেখা হয়। তারপরে এটাকে সাধারণত আমাদের দেশে বা বিদেশেও যেটা হোক ইন্টারন্যাশনাল অথরিটি আছে যারা ড্রাগ ইনভেস্টিগেশন অথরিটি, তারা এটাকে মানুষের জন্য প্রয়োগ করার জন্য এটা অ্যালাউ করে, তা আগে না। কিন্তু গাছের ওষুধ মতো এটা অ্যালাউ করে না কাউকে, জি, বৈজ্ঞানিক তথ্য নাই। তাহলে এগুলি খেয়ে আমাদের শরীরে প্রবলেম হবে কি না আমরা জানি না। তাই হয়তো আমরা মনে করি এই যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আছেন এটা একটু তাদেরকে একটু নিয়ন্ত্রণ রাখা উচিত, সোশ্যাল মিডিয়াগুলিকে নিয়ন্ত্রণ রাখা উচিত। এবং যারা আমাদের ড্রাগ অ্যাডমিশন যারা আছেন তাদের দায়িত্ব হবে এই গাছ ওষুধ যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে তাদের উপরে একটা নজরদারি করা উচিত। তাহলে হয়তো আমরা একটা পারবো। সেক্ষেত্রে অ্যাওয়ারনেসটা কি ইম্পর্টেন্ট বিষয়, পাবলিক অ্যাওয়ারনেস, এটা আমরা করে চাচ্ছি আজকের প্রোগ্রাম নিয়ে। এবং ইন্টারন্যাশনাল সোসাইটি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন বিষয় করছে, বিভিন্ন এন্ডোক্রাইন ডিজিজগুলি নিয়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা উচিত এবং মিডিয়াও একটা ভূমিকা রাখতে পারে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য। জি, ধন্যবাদ ডাক্তার আহমেদ ইফরাদ। আমরা তো এমনও রোগী পাই যে রোগীগুলো এই ধরনের ঔষধপত্র গ্রহণ করছে, বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন গ্রহণ করছে এবং তারপরে বিভিন্ন ধরনের জটিলতার কথাও শুনতে পাই, যদিও এই ব্যাপারটি খুব একটা মিডিয়াতে আসে না। আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে একটু বলুন যে এই ধরনের সমস্যা আসলে কতটুকু? আচ্ছা, এই সমস্যাটা, ধন্যবাদ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে যেখানে এখনও কিন্তু মানে অপশিক্ষা এবং কুসংস্কার এখনও কিন্তু বিদ্যমান। এটার একটা কারণ যেটা হতেছে, এটার ভ্রান্ত ধারণা আছে, সবাই মনে করে যে হার্বাল মানি সাইড এফেক্ট ফ্রি। তার মানে হার্বালের কোনো সাইড এফেক্ট নাই, উপকার আছে। আর ওষুধ দেওয়ার ক্ষেত্রে রুগীদের প্রথম প্রশ্ন যেটা রুগীরা প্রায় করে যে স্যার এই ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কিনা। সে কিন্তু এফেক্টের আগে, অ্যালোপ্যাথিক ওষুধের বিষয়ে এফেক্টের আগে সাইড এফেক্ট চিন্তা করে, আর হার্বাল ওষুধ একটা বিশ্বাস করে যে এটা কিন্তু সাইড এফেক্ট মিহীন। তাহলে হার্বাল ওষুধের যদি সাইড এফেক্ট নাও থাকে, তো আপনি যে হার্বাল চিকিৎসাটা বা একটা অবৈজ্ঞানিক চিকিৎসা নিতে গিয়ে বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত চিকিৎসা থেকে বঞ্চিত হইলেন এবং এই কারণে যে আপনার যেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়লেন, তাহলে সেটাও তো একটা ক্ষতিকারক দিক। তাহলে তো ইনডাইরেক্টলি আপনার সেখানেও ক্ষতি হচ্ছে। আমাদের দেশে কিন্তু যেহেতু মানে ওষুধ বিক্রয়ের ব্যাপারে বা বিজ্ঞাপনের ব্যাপারে ওরকম শক্ত নীতিমালা নাই, তাহলে কিন্তু যে কেউ যে কোনো ওষুধ বিক্রি করতে পারতেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিজ্ঞাপন আসতেছে যেগুলার আসলে কোনো অনুমোদন নাই, কিন্তু জটিল জটিল হরমোন রোগের চিকিৎসা হিসাবে তারা কিন্তু এইসব হার্বাল বলেন বা অল্টারনেটিভ মেডিসিন সেগুলাকে কিন্তু তারা বিজ্ঞাপন দিতেছে। আর এখন স্মার্টফোনের বদৌলতে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এই বার্তাটা পৌঁছায় যাচ্ছে। তাহলে মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বা একটা হতেছে প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতিটা রুগীদের কাছে না পৌঁছালেও তো এইসব চটকদার বিজ্ঞাপন কিন্তু সবার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে সে একজন ধরেন ফেসবুকে ঘুরতেছে, ঘুরে দেখলো যে হ্যাঁ গ্রোথ হওয়ার জন্য যেই বিজ্ঞাপনটা আমি নিজে দেখেছি যে একটা পায়ের নিচে একটা তেল মালিশ করলে নাকি গ্রোথ হরমোনের ঘাটতি কমে যাবে এবং সে গ্রোথ হবে। তাহলে রুগীটা কি করলো যে সে প্রথমেই এটা দেখলো, দেখে কিন্তু সে ভাবলো যে তাহলে আমি এটা নিয়ে ব্যবহার করে দেখি। তাহলে কিন্তু সে একটা অপচিকিৎসাতে, মানে এখন অপচিকিৎসাটা কিন্তু চিকিৎসার চেয়ে সহজলভ্য হয়ে গেছে। এবং আমরা এরকম অনেক রুগী পাচ্ছি, বিশেষ করে হরমোন জাতীয় ওষুধ যেটা স্টেরয়েড, যেটা হচ্ছে প্রেডনিসোলন বা মিথাইল প্রেডনিসোলন, এই জাতীয় ওষুধ খেয়ে বিশেষ করে রুচি বাড়ানোর জন্য গ্রামে গঞ্জে হরহামেশা কিন্তু এই যে ফার্মেসি বা ওষুধের দোকানদার যারা, তারা কিন্তু এই ওষুধ দিয়ে দিচ্ছেন। যদিও এটা কিন্তু একটা কন্ট্রোলড ড্রাগ, যে প্রেসক্রিপশনবিহীন এই ওষুধ বিক্রয় কিন্তু নিষিদ্ধ, কিন্তু তারপরেও কিন্তু এটা আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু অনেকেই সহজভাবে এই ওষুধ পেয়ে যাচ্ছেন এবং ওষুধ খেয়ে কিন্তু তারা বিভিন্ন সাইড এফেক্ট নিয়ে আমাদের কাছে আসতেছেন। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে একটা এইসব মানে হার্বাল ওষুধ বলেন অথবা অন্যান্য ওষুধ খেয়ে যেসব সাইড এফেক্ট আছে যেগুলো হইতেছে চিকিৎসক দ্বারা প্রেসক্রাইবড হয় নাই, সেগুলো কিন্তু ফোকাস আসতেছে না মিডিয়াতে। তাহলে সেটা আসলে কিন্তু তাহলে আপামর জনসাধারণ বা রুগীরা আরও সচেতন হতেন এবং এই ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসা থেকে দূরে থাকতেন।
জি, খুবই গুরুত্বপূর্ণ এই কথাটি আপনি বলেছেন যে এই যে স্টেরয়েড জাতীয় ঔষধগুলো, সেই ঔষধগুলোর গ্রহণ কিন্তু অনেক বেশি। সে ব্যাপারে একটু ডক্টর শাহজাদা সেলিম স্যার আপনার কাছে জানতে চাই। আমরা দেখি বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতিতে এটি যেমন ব্যবহৃত হচ্ছে, আবার ওজন কমানো, ওজন বাড়ানো ইত্যাদি ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি, যে এই ওষুধগুলো আমাদের যে স্বাভাবিক যে হরমোনের একটা সুবিন্যাস আছে সেখানে কতটুকু বাধাপ্রাপ্ত করে? এটা কীরকম, যেমন ওই যে এখন তো যুদ্ধ চলছে, সারা পৃথিবী যুদ্ধের মধ্যে আছে, কিন্তু হয় এখানে না হলে ওখানে। তো একটা যুদ্ধ যেমন সারা পৃথিবী টালমাটাল করে দেয়, স্টেরয়েড হরমোন একটা ট্যাবলেট খাক বা একটা ইঞ্জেকশন নিক, পুরা হরমোনের যে অ্যাক্সিসটাকে টালমাটাল করে দেয়। এবং এই টালমাটালটাকে কবে স্বাভাবিক অবস্থায় আসবে এটা কিন্তু নির্ধারণ করা খুব মুশকিল। আমরা ফলো আপ করে 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 বোঝার চেষ্টা করি যে এটা ঠিক হয়েছে কিনা। জি, আমরা নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ নিবেদিত হরমোন বার্তায়। আমরা হরমোন বার্তায় আজকে কথা বলছি বিশ্ব হরমোন দিবস 2026 উপলক্ষে বিশেষ আয়োজনে, যেখানে বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা নিয়ে কথা শুনছিলাম। তো এর মধ্যে আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী? আচ্ছা, ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে হরমোনের রোগ তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ হচ্ছে মানুষের ভিতরে সচেতনতা বাড়তেছে, এছাড়া যে অপরিকল্পিত নগরায়ন এবং আমাদের যে লাইফস্টাইলের যে চেঞ্জগুলো আসছে সেগুলোর কারণেও কিন্তু হরমোনের বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কীভাবে আমরা এই সমস্যার থেকে মুক্তি পেতে পারি বা কী করতে পারি? তাহলে প্রথম কথা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে তাহলে না, হরমোন একটা জিনিস আছে এবং এইটার তারতম্য হলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, তাহলে সেই ব্যাপারে এটা জনগণের ভিতরে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত ভাবে যে হরমোন চিকিৎসার যে ব্যবস্থাগুলো সেগুলোর সুবিধাগুলো আমাদেরকে বাড়াতে হবে। বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল, সদর হাসপাতাল, এসব জায়গায় হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতি করতে হবে। আর যেটা ডক্টর শাহজাদা সেলিম স্যার বললেন যে আমাদের হরমোন বিশেষজ্ঞ কিন্তু দেশের জনগণের তুলনায় এবং হরমোন রোগীদের তুলনায় খুবই কম। তাহলে হরমোন বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে, মেডিকেল কলেজগুলোতে হরমোন বিভাগ বাড়াতে হবে যেন বিভিন্ন রোগীরা এইসব সেবা পান, এবং পরবর্তীতে সরকারকেও এই বিষয়ে মনোযোগ দিতে হবে এবং নীতি নির্ধারকদেরকেও এই বিষয়ে মনোযোগ দিয়ে এরকম কিছু পলিসি নিতে হবে যাতে করে হচ্ছে গিয়ে এই বিষয়টা গুরুত্ব পায় এবং এটার সেবাটা মানুষের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি আমরা। ধন্যবাদ। ডাক্তার শাহজাদা সেলিম স্যার, আপনার কাছে জানতে চাই সংক্ষেপে যে এই যে হরমোন নিয়ে এত রোগগুলো হচ্ছে এবং রোগগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রতিরোধের একটা জায়গা আছে বা সুযোগ আছে, সেই ব্যাপারে আমরা কি করতে পারি? খুব ভালো প্রশ্ন, কারণ সমস্যা হয়ে যাওয়ার আগে আমরা যদি কিছু পদক্ষেপ নিতে পারি তাহলে খুব ভালো হয়। যেমন ধরুন, ডায়াবেটিস তো সারা পৃথিবীতে প্রধানতম হরমোন সমস্যা, কিন্তু গবেষণা কিন্তু প্রমাণ করেছে কমপক্ষে 50% ডায়াবেটিস রোগীকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি। তাহলে এর চেয়ে আনন্দময় কী হতে পারে? থাইরয়েডের সমস্যাও কিন্তু একই রকম, যে আয়োডিনের ঘাটতিজনিত থাইরয়েড সমস্যা, আয়োডিনযুক্ত খাবার খেলেই আমরা কিন্তু দূর করতে পারি। কিন্তু আমরা কিন্তু এখন যে মেটাবলিক সমস্যাতে পড়ছি, যেটা হরমোনের সমস্যার একটা অংশ, সেটিও কিন্তু প্রতিরোধযোগ্য। যেমন ভিটামিন ডির ঘাটতি, তাহলে ভিটামিন ডি, আমরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে পারি, রোদ পোহাতে পারি, ভিটামিন ডি ক্যাপসুল খেতে পারি। কিন্তু তাহলে সামগ্রিক অর্থে শুধু হরমোনজনিত সমস্যা নয়, হরমোনজনিত সমস্যা কিন্তু হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, স্ট্রোকের রোগীর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, কিডনি রোগীর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমি যদি আজকে টার্গেট করি যে আমি হরমোন রোগীর সংখ্যা কমাতে চাই, তাহলে বারবারই যেটা বলছি, সচেতন হতে হবে, আমাকে হতে হবে, সমাজকে সচেতন করতে হবে, রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে, এবং এই পর্যাপ্ত কাঠামো তৈরি করতে পারলে শুধু হরমোনের রোগী কমবে না, কিন্তু হৃদরোগের রোগী কমবে, স্ট্রোকের রোগী কমবে, কিডনি সমস্যা, চোখের সমস্যা রোগী কমবে। এখন আমরা একটা বড় সমস্যার মধ্যে ঢুকে যাচ্ছি, মানসিক রোগীর সংখ্যা, এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এদের পিছনে হরমোনের সমস্যা ব্যাপকভাবে জড়িত। যেমন ঘুম আমরা আলোচনা করিনি, ঘুমের সাথে কিন্তু ইনসুলিনের, থাইরয়েডের রোগীদের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। তাহলে এগুলোকে যদি সুশৃঙ্খল অবস্থায় আনতে পারি, তাহলে আজকে থেকে প্রতিরোধের আমি কিন্তু একটি পদক্ষেপ নিয়ে ফেললাম। এটি কিন্তু করতেই হবে, ব্যক্তিগতভাবে শুরু করতে হবে এবং অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে যে বিষয়টি নিয়ে না কথা বললেই নয়, তা হচ্ছে এই যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কাজ করছে এবং সরকারও কাজ করছে, কিন্তু দুটির মাঝখানে যে সংযোগের জায়গাটি আছে, সেখানে কি কি পদক্ষেপ নেওয়াটা জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যে আমরা এন্ডোক্রাইন সোসাইটি বা বাংলাদেশ গভর্নমেন্টকে এটা কাজটাকে সমন্বয় করতে পারি একসাথে, তাহলে আমাদের
হরমোনজনিত যে প্রবলেমগুলি আছে আমরা অনেকখানি কমাইতে পারবো, প্রিভেনশন করতে পারবো। তার জন্য অ্যাওয়ারনেস একটা বড় ভূমিকা রাখছে। 2 নম্বর হলো ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করা লাগবে, সরকারকে করা লাগবে, বেসরকারি পর্যায়ে আমরা অলরেডি করতেছি। আমরা বাংলা বার্ডেম ফোর্স আমার যেটা আছে একাডেমি, আমরা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট করছি এন্ডোক্রাইন, যেটা আগের থেকে 1986 শুরু হয়েছে। তারপরে এন্ডোক্রাইন সোসাইটি আসছে এবং গভর্নমেন্টকেও আসতে হবে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য। প্রত্যেক গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ আছে আমার এখানে এডুকেশন প্রোগ্রাম চালু করতে হবে যারা এন্ডোক্রাইন বিষয়কে নিয়ে, এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলে অন্ততপক্ষে একজন এন্ডোক্রাইনলিস্টকে পেতে হবে। তারপরে পলিসি মেকিং একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমার নিউট্রিশন আছে, এনভায়রনমেন্ট জড়িত আছে, সেখানে পলিসি মেকিং এবং আমার গাইডলাইন তৈরি করা, এটা আমরা ইচ্ছা করলে আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং গভর্নমেন্ট মিলিয়ে আমরা করতে পারি। তাহলে হয়তো আমরা গাইডলাইন তৈরি করা, ডিস্ট্রিবিউশন করা, আমাদের চিকিৎসকদেরকে প্রশিক্ষণ দেওয়া, অ্যাওয়ারনেস করা, এগুলি একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা সরকারি বিষয়কে দুই পক্ষে কিন্তু ভূমিকা রয়ে গেছে এখানে এই কিছু জায়গায় কাজ করার জন্য। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করার জন্য চিকিৎসকের কাছে যান এবং তার পরামর্শ গ্রহণ করুন।